অর্ধেক দামে সোলার পাবেন কৃষকরা, জানালেন কৃষিমন্ত্রী। বাংলাদেশকে 248 রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। নিয়ম বদলে সরাসরি 4000 এসআই নিয়োগের চিন্তা। হরমুজ নিয়ে 40 দেশের ভার্চুয়াল বৈঠক ডাকল যুক্তরাজ্য ও ফ্রান্স। ইসরায়েলের নতুন শত্রু তালিকায় পাকিস্তান ও তুরস্কের নাম। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কৃষি খাতে উৎপাদন ব্যয় কমাতে সরকার ডিপ টিউবওয়েল ও স্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। এই উদ্যোগের আওতায় কৃষকরা ভর্তুকি মূল্যে অর্ধেক দামে সোলার কেনার সুবিধা পাবেন বলেও জানান তিনি। আজ কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে। তিনি বলেন, বিএনপির 31 দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড দেওয়া। তখন এই উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। আজকের অনুষ্ঠানে 1458 জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 248 রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লারসনের 50-তে ভর করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 247 রান সংগ্রহ করে কিউইরা। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় 21 রানে 23 বলে 7 রান করে আউট হন নিক কেলি। দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলাসের সঙ্গে 73 রানের জুটি গড়েন উইল হিয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে 42 বল থেকে 30 রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে 15 বলে 9 রান করেন তিনি। এদিকে আপন তালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলাস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে 68 রানে। রিশাদ হোসেনের করা বল কট বিহাইন্ড হন তিনি। 83 বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি 9টি চারে সাজানো। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। 2 দিনব্যাপী এই সাক্ষাৎকারের প্রথম দিনে আজ 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছে। আগামীকাল একই সময়ে আরও 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বেলা 3টায় বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হয়। প্রথম দিনে রাজশাহী বিভাগ, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রত্যাশীদের ডাকা হয়েছে। উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শুরুর আগেই রুহুল কবির রিজভী জানান, তারা একটি কঠিন ও দুঃসময়ের মধ্য দিয়ে গণতন্ত্রের এই পর্যায়ে পৌঁছেছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে এটিকে এগিয়ে নেওয়া জরুরি। সেই সংগ্রামে গত 15 থেকে 17 বছরে আন্দোলনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অবশ্যই মূল্যায়িত হবে। এ সময় অনেক নারী নেত্রী মিথ্যা মামলার শিকার হয়েছেন, গুলিতে আহত হয়েছেন, তাদের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে, এমনকি সন্তানদেরও তুলে নেওয়া হয়েছে শুধু রাজনৈতিক আদর্শের কারণে। এই দীর্ঘ দমন পীড়নের বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও বলেন, সংসদে কার্যকরভাবে কথা বলা, আইন প্রণয়নে অংশ নেওয়ার সক্ষমতা, প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতাও গুরুত্ব পাবে। সব দিক বিবেচনা করেই মনোনয়ন প্রণয়নে অংশ নেওয়ার সক্ষমতা, প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতা গুরুত্ব পাবে। সব দিক বিবেচনা করেই মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা হবেন নারী সংসদ সদস্য। যথাযথ মূল্যায়ন হবে বলেই তিনি বিশ্বাস করেন বলেও যোগ করেন। বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে 4000 উপপরিদর্শক পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামোতে 500টি সহকারী পুলিশ সুপার পদ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের জনবল পুনর্গঠনের উদ্যোগের অংশ হলো এই পরিকল্পনা। তবে এই উদ্যোগ ঘিরে পুলিশ বাহিনীর নিম্ন পদস্থ কর্মকর্তার মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।
তাদের অনেকে আশঙ্কা করছেন সরাসরি এসআই নিয়োগের ফলে পদোন্নতির স্বাভাবিক ধারা ব্যাহত হতে পারে। এতে তাদের চাকরি জীবনে উন্নতিতে জটিলতা তৈরি হতে পারে। পুলিশ সদর দপ্তরের 6 এপ্রিল পলিসি গ্রুপের বৈঠকে এই পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পুলিশের মহাপরিদর্শকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অতিরিক্ত আইজিপিরা, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার সহ অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, কাঠামোগত সংস্কার এবং প্রযুক্তি নির্ভর সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। এ ধারাবাহিকতায় 4000 এসআই পদ সৃজন করে সেগুলো সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যমান পুলিশ রেগুলেশনস PRB 1943-এর প্রবিধান অনুযায়ী সরাসরি এসআই নিয়োগে কিছু সীমাবদ্ধতা থাকায় সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই লক্ষ্যে বৈঠকের পরপরই পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যাফেয়ার্স শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রায় 40টি দেশের নেতাদের নিয়ে আজ শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়ে এই বৈঠক আলোচনা হবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করে। যুক্তরাজ্য, ফ্রান্স আয়োজিত বৈঠকে প্রায় 40টি দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব নেতারা প্রণালীটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে আলী খামেনির নেতৃত্বাধীন ইরান ছিল ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক সংকটে ইরানের শক্তি কিছুটা দুর্বল হওয়ায় নতুন শত্রু খুঁজছে ইসরায়েল। ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই শূন্য স্থান পূরণে এগিয়ে রয়েছে দুই দেশ, পাকিস্তান ও তুরস্ক। বিশেষ করে রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ইতোমধ্যেই বেড়েছে। গাজা ও সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগও চলছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ইসরায়েলকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন, যা দুই দেশের আদর্শিক দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, ইরানের পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের কেন্দ্র হতে পারে পাকিস্তান বা তুরস্ক, আর এই সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। প্রশ্ন এখন একটাই, ইসরায়েলের পরবর্তী বড় প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, পাকিস্তান না তুরস্ক? দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।